ওকে, সো একটা কয়েলের ভেতরে যদি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এক্সপিরিয়েন্স করে, তাহলে কয়েলের দুই প্রান্তে যদি আমি ধরি ভোল্টেজ একটা ভোল্টেজ ইনডিউস হয়, কয়েলটির অ্যাক্রসে একটা ভোল্টেজ ইনডিউস হয়। এটা তো আপনারা জানেন, তাই না? এটা এইচএসসি লেভেলে পড়ার কথা। ধরেন আমার কাছে একটা কয়েল আছে। কয়েল কি জাস্ট একটা ওয়্যারও যদি থাকে, আমি যদি একটা ম্যাগনেটকে একবার কাছে আনি আর একবার দূরে নিয়ে যাই, তাহলে এটার ভেতর দিয়ে ফ্লাক্স যতটুকু কাছাকাছি আনলে বেশি ফ্লাক্স যাবে, দূরে গেলে ফ্লাক্সের পরিমাণ কমতে থাকবে। সো এর ফলে এর এটার অ্যাক্রসে একটা ভোল্টেজ ইনডিউস হবে। ঠিক আছে, এই তারটাকে আমি চাইলে এরকম লুপ কয়েল করে দিতে পারি, এরকম করে কয়েল করে দিতে পারি, তাহলে ইনডিউস ভোল্টেজের পরিমাণটা কিন্তু আরো বেড়ে যাবে। সেম ম্যাগনেট দিয়ে আমি এটার কাছে আনছি, আবার দূরে সরিয়ে নিচ্ছি, কিন্তু ইনডিউস ভোল্টেজের ভ্যালুটা আরো বেড়ে যাবে। সো এই ভোল্টেজ কতটুকু ইনডিউস হবে এই দুই প্রান্তে, যদি এটা নোড এ নোড বি বলি, এই দুই প্রান্তে ভি এ বি একটা ভোল্টেজ ইনডিউস ভোল্টেজ পাবো। সেটা ডিপেন্ড করবে কয়েলের নাম্বার অফ টার্নস কত, আর হচ্ছে কয়েল কি পরিমাণ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এক্সপেরিয়েন্স করছে তার উপরে। এটা তো আপনারা জানেন, তাই না? কি সবচুপ কেন? কি নতুন শিখছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আর বাকিরা কি সব চুপ করে আছেন কেন? এটা তো জানেন নাকি? আচ্ছা, এই প্রিন্সিপালের উপর বেস করে কিন্তু জেনারেটর ভোল্টেজ ইন্ডাকশন করা হয়। ঠিক আছে, থ্রি ফেজ জেনারেটর যেরকম আছে, সিঙ্গেল ফেজ জেনারেটর আছে। মেইনলি জেনারেটর যেটা হয়, কিছু কি বলে এটাকে, ম্যাগনেট থাকে। So that can be a natural magnet or original magnet, sorry, electromagnet. So ম্যাগনেটের এই নর্থ সাউথ পোলের ভেতরে এই ফ্লাক্স পাস করছে অফকোর্স। এখন এর মাঝখানে যদি আমি একটা কয়েল রেখে, এই ক্ষেত্রে তো আমি জাস্ট ম্যাগনেটটাকে মুভ করেছি। ফর সাপোজ আমি যদি একটা কয়েল রেখে এটাকে কোনোভাবে মুভ করানোর ব্যবস্থা করতে পারি, তাহলে দেখা যায় এই দুই প্রান্তে ভোল্টেজ ইন্ডাকশন হচ্ছে। ঠিক আছে, সো এভাবে একটা, তবে এই ইনডিউস ভোল্টেজটা বলেছিলাম নাম্বার অফ টার্নস এর উপর ডিপেন্ড করে, এবং সেই ইনস্ট্যান্টে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা কতটুকু তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যদি 0 হয়, পরপর পাশাপাশি দুটো টাইমের ভেতরে তাহলে কিন্তু ইনডিউস ভোল্টেজের পরিমাণ হবে 0। আবার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যত বাড়বে, তত ইনডিউস ভোল্টেজের পরিমাণটা তত বাড়বে। সো ইনডিউস ভোল্টেজটা কিন্তু ফিক্সড একটা ডিসি ভ্যালু দিচ্ছে না। দ্য ভ্যালু ইনডিউস ভোল্টেজের ম্যাগনিটিউডটা ভ্যারি করছে উইথ টাইম, বিকজ ইট ডিপেন্ডস অন দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। কারণ এটা মুভ করাচ্ছি, কোনো সময় এটার ভেতর দিয়ে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স অনেক বেশি হচ্ছে, কোনো সময় এটার ভেতর দিয়ে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কমে যাচ্ছে। ওকে, সো এই ইনডিউস ভোল্টেজটা এক এক ইনস্ট্যান্টে যদি আমি ইনডিউস ভোল্টেজটার ম্যাগনিটিউডকে প্লট করি, তো দেখা যায় সেই যেমন এই ইনস্ট্যান্টে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কম ছিল, সো ইনডিউস ভোল্টেজের পরিমাণ কম, 0। তারপর আস্তে আস্তে ইনডিউস ভোল্টেজের পরিমাণ বাড়ছে। ওকে, বাড়তে বাড়তে একটা সময় ম্যাক্সিমাম হচ্ছে, তারপর আরো যদি মুভ করানোর পরেও এটা ইনডিউস ভোল্টেজের পরিমাণ কমে যাচ্ছে, তখন আবার এর চেয়ে আর বাড়ছে না, কমতে কমতে একটা সময়ে যেমন এই কয়েলটার এই নোটটাকে আমি বলছিলাম ধরেন এটার মতো করে যদি বলি এ প্রাইম, এক সময় ভোল্টেজের পোলারিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যদি হাই পোলারিটি রেফারেন্স হিসেবে ধরি, তো এই সময়টুকুতে ভোল্টেজের ম্যাগনিটিউডের যদিও ভ্যারিয়েশন হচ্ছে, বাট এ নোটটাই হায়ার পোলারিটিতে ছিল,
উইথ রেসপেক্ট টু এ প্রাইম, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে এ প্রাইমটা হায়ার পোলারিটি হয়ে যাচ্ছে এটা এর রেসপেক্টে। সো যেহেতু রেফারেন্সটা আমি এদিকে প্লাস ধরেছি, সো এটা ইনডিউস ভোল্টেজটা বলা যেতে পারে নেগেটিভ ভোল্টেজ। ওকে, সো এই কমপ্লিট একটা সাইকেল, এই ইনডিউস ভোল্টেজের ম্যাগনিটিউডের যে ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশনটা অ্যাকচুয়ালি অবজার্ভ করা যায় এই কয়েলটাকে 360 ডিগ্রি রোটেট করালে, একবার 360 ডিগ্রি রোটেট করালে এর ভেতরই দেখা যাচ্ছে এই ভ্যারিয়েশনটা ম্যাগনিটিউডে ভোল্টেজে, এই কয়েলের দুই প্রান্তে ভোল্টেজের ম্যাগনিটিউডের ভ্যারিয়েশনটা এরকম ভাবে হয়। ওকে, সো এখন এটার উপর আমরা শুরুতে একটা ভিডিও দেখে নিব। ভিডিওটার মাঝখানে পজ দিয়ে আমি কিছু এক্সপ্লেনও করব, তারপরে আমরা আবার লেকচারে ফিরে আসব। ঠিক আছে? ওকে, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? Yes, ma'am. ওকে, আমি স্টার্ট করে দিচ্ছি ভিডিওটা। আচ্ছা, একটা মিনিট। এখানে একই কথা বলছে যে এটাকে ইএমএফ বলা হয়। সো দে আর অল্টারনেটিং ইন নেচার। অল্টারনেট মানে কিছু সময়ের জন্য পজিটিভ থাকে, কিছু সময়ের জন্য নেগেটিভ থাকে। এখানে কয়েলটাকে মুভ করানো হচ্ছে। খেয়াল করে দেখে নোট এ আর বি কে মার্ক করা হয়েছে, এবং আমি যদি আরেকটু আগে থেকে দেখি, নোট এটার দিকে খেয়াল রাখেন, পজিটিভ, তারপর একটা সময় জিরো। আরেকবার দেখাচ্ছি, নোট এ দেখেন এখানে পজিটিভ, আর এটা হচ্ছে গিয়ে নেগেটিভ। নোট বি তে নেগেটিভ। এই পজিশনে এটার ভেতর দিয়ে ফ্লাক্স অনেক যাচ্ছে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সও বেশি। সো দেখা যাচ্ছে যে এখানে পোলারিটি, এ নোডে অফকোর্স হায়ার পোলারিটি এবং এদের ডিফারেন্সটা অনেক বেশি। এই পজিশনে ওয়েট এই অবস্থাতে দেখেন রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কম, এবং সে কারণে এটার ভোল্টেজ ইনজেকশন 0 ছিল। তারপর আস্তে আস্তে দেখেন এ নোডের পোলারিটি তখন আবার একটা সিচুয়েশন নেগেটিভ হয়ে গেছে। এখন এ বি নোড ভোল্টেজটাকে এখানে প্লট করে দেখানো হবে। একটু খেয়াল করে দেখেন এই ছবির সাথে ভোল্টেজের প্লটটার, দেখেন এর ভ্যালু পজিটিভ, বি নেগেটিভ, তার মানে আস্তে আস্তে বাড়ছে। এটার পোলারিটি পজিটিভ উইথ রেসপেক্ট টু বি। এখানে ভিএবি বা ইএবি কে প্লট করা হচ্ছে। সো এই যে এখনো পজিটিভ পোলারিটিতে আছে, এবং এই পজিশনে দেখা যাচ্ছে যে এটার ভেতর দিয়ে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স অনেক বেশি। সো এই সময়টায় ভিএবি ভ্যালুটা অনেক বড়। তারপর আস্তে আস্তে ভিএবি ভ্যালুটা কমে যাচ্ছে, কারণ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ওইটা কমে যাচ্ছে, এবং এই পজিশনে এ বি এর ভোল্টেজের দুই পয়েন্ট নোডের ভোল্টেজে কোনো ডিফারেন্স ছিল না, কারণ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স 0 ছিল, সেজন্য 0 হয়ে গেছে। এখন আবার এর পোলারিটিটা খেয়াল করেন, নেগেটিভ হয়ে গেছে, বিটা পজিটিভ হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এখন রেফারেন্স অনুযায়ী এ বি ভোল্টেজটা নেগেটিভ ভোল্টেজ চলে আসছে। ঠিক আছে, এবং এই কমপ্লিট এই কয়েলটাকে একবার 360 ডিগ্রি ঘোরানোর ফলে সাইনোসয়েডাল যে সিগন্যালটা, ভোল্টেজ সিগন্যালটা জেনারেট হচ্ছে,
সেটারও একটা কমপ্লিট সাইকেল হচ্ছে। আমরা অনেক কয়েলটাকে না ঘুরিয়ে জেনারেটরগুলোতে মেইনলি যেটা করা হয়, এই ইলেকট্রোম্যাগনেটটাকে ঘোরানো হয় বা ম্যাগনেটটাকে ঘোরানো হয়। এভাবে আমরা একটা কয়েলের দুই প্রান্তে ভোল্টেজটা আমরা সাপ্লাই ভোল্টেজটা বলতে পারি, এসি সাপ্লাই ভোল্টেজ। এটাকে সিঙ্গেল ফেজ পাওয়ার সোর্সও বলা হয়। তো এটা দিয়ে আমরা বাসা বাড়িতে যেই লোডগুলো আছে সেগুলো কিন্তু সিঙ্গেল ফেজ পাওয়ার সোর্স দিয়েই লোডগুলো চালানো যায়। আমাদের যে ফ্যানগুলো বলেন বা ল্যাম্পগুলো বলেন বা আমাদের এসি গুলো কিন্তু সিঙ্গেল ফেজ লোড দিয়ে চালানো যায়। ঠিক আছে, ওকে। তবে ইন্ডাস্ট্রিতে অনেক হেভি মেশিনারিজ লাগে, সেগুলো অনেক বেশি পাওয়ার ড্র করে, এগুলো পাওয়ার কনজাম্পশন অনেক বেশি। সো দ্যাটস ওয়াই ওদের ক্ষেত্রে এই সিঙ্গেল ফেজ পাওয়ারের সাথে ওই লোডগুলো যদি লাগাই তাহলে ওরা অনেক বেশি কারেন্ট ড্র করতে চাবে, এবং সেই কারণে দেখা যায় যে বেশি কারেন্ট ড্র করতে গেলে অফকোর্স আমার ওয়্যারটা সেই কারেন্টটাকে উইথস্ট্যান্ড করা অ্যাবিলিটি থাকতে হবে। এবং এটা তো শুধু অল্প একটু জায়গা কভার করবে না, এটা পাওয়ার স্টেশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত এই ওয়্যারটাকে ইয়ে করতে হবে, কানেক্ট করতে হবে। সো দেখা যায় যে খরচ অনেক বেড়ে যায়। সো তার বদলে আমরা যদি 3 ফেজ পাওয়ার সোর্স ইউজ করে তারপর 3টা লাইন ইউজ করে তারপরে যদি পাওয়ারটাকে সাপ্লাই দিই তাহলে কম্পারেটিভলি কম কপার ইয়ে করা হয়, ইউজ করে এই ডিজাইনটা করা যায়। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই দেখা যায় যে আমাদের পাওয়ার স্টেশনগুলোতে 3 ফেজ ভোল্টেজ জেনারেট করা হয়। ওকে, ওয়াই 3 ফেজ, বাট নামকরণটাই কি 3 ফেজ কেন, ব্যাপারটা একটু এক্সপ্লেন করছি। অ্যাকচুয়ালি এখানে যেটা আচ্ছা, এখানে যেটা হয় জেনারেটরগুলোতে 3টা কয়েল থাকে। পাওয়ার স্টেশনে যে জেনারেটরগুলো আছে 3টা কয়েল থাকে। ধরেন এরকম 3টা কয়েল, 3টা কয়েলকে এভাবে যদি 3টা ম্যাগনেটিক ফিল্ডের ভেতর রোটেট করানো হয়, সেম রেটে যদি রোটেট করানো হয়, মানে রোটেশন স্পিডটা সেম থাকে, মানে 3টা কয়েলই একবার রোটেশন কমপ্লিট করতে সময় যদি সেম লাগে তাহলে কি হবে, 3টা কয়েলে একই ভোল্টেজ জেনারেট হবে না? এবং 3টা কয়েলের একই যে ভোল্টেজটা জেনারেটেড হচ্ছে দে আর অল্টারনেটিং ইন নেচার, তাই না? আপনারা যদি বুঝতে না পারেন আমাকে থামিয়ে দিয়ে কোশ্চেন করবেন, ঠিক আছে? না হলে আমি বুঝতে পারি না যে আপনারা বুঝছেন কি বুঝছেন না। এটা কি বুঝতে পারছেন যে জেনারেটর গুলোতে 3টা কয়েল, এবং 3টা কয়েল কি যখন আমরা এরকম রোটেট করাবো, 3টা কয়েল, আগে একটা কয়েল সিঙ্গেল কয়েল ছিল তো ওটার অ্যাক্রসে ভোল্টেজ পেয়েছি, একটা অল্টারনেটিং ভোল্টেজ। এখন আরো 2টা কয়েল যদি অ্যাড করা হয় তাহলে এদের অ্যাক্রসে ভোল্টেজ পাবো, 3টা কয়েলের অ্যাক্রসে আলাদা আলাদা করে 3টা ভোল্টেজ পাবো, তাই না? ইয়েস ম্যাম। ওকে, এখন তার মানে এই আর যদি আমাদের এমন ভাবে ডিজাইন করতে পারি যে 3টা কয়েলেরই নাম্বার অফ টার্নস সেম, ঠিক আছে, নাম্বার অফ টার্নস সেম, আর 3টা কয়েলই যেই ম্যাগনেটিক ফ্লাক্সের রেট অফ চেঞ্জ অফ এক্সপিরিয়েন্স করছে, 3টা কয়েলই সেম রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এক্সপিরিয়েন্স করছে, তাহলে 3টা কয়েলেরই ভোল্টেজের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড বা ভোল্টেজের ম্যাগনিটিউডের যে ভ্যারিয়েশনটা উইথ টাইম, সেই ভ্যারিয়েশনটা একই টাইপেরই হবে, তাই না? জি ম্যাম। ওকে, আচ্ছা, এখন তবে জেনারেটর গুলো ডিজাইনটা আসলে এমন ভাবে করা হয় যে একটা সিলিন্ড্রিক্যাল শেপের মতো, এটাকে স্টেটর বলে। তো স্টেটরের মধ্যে আমার এই কয়েল গুলো পেঁচানো থাকে, আর স্টেটরের মাঝখানে একটা ইয়া থাকে, ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে? তো ওটা ঘোরানো হয়, ওটাকে রোটর বলে, ওই রোটরটা ঘোরানো হয়, তাহলে মাঝখানে একটা আসলে অনেকটা যদি বলেন সার্কুলার বা সিলিন্ড্রিক্যাল শেপের মাঝখানে একটা ম্যাগনেট ঘোরানো হচ্ছে, আর
কয়েলগুলো হচ্ছে কি স্ট্যাটরের যে সিলিন্ড্রিক্যাল শেপ ওখানে পেঁচানো হয়, ঠিক আছে। সো একই সাথে মানে একটা ম্যাগনেট ইউজ করা হচ্ছে, কিন্তু একটা ম্যাগনেট ইউজ করে 3টা কয়েলের ভেতর দিয়ে ফ্লাস্কের যে চেঞ্জটা সেটা ইন্ট্রোডিউস করা হচ্ছে বাই রোটেটিং দা কয়েলগুলো ফিক্সড পজিশনে আছে, কিন্তু ম্যাগনেটটাকে রোটেট করিয়ে আমার এক এক কয়েলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। বোঝা যাচ্ছে? সো সেই কারণে কয়েলগুলো আসলে একটার উপর আরেকটা এভাবে স্ট্যাক করা যায় না। সো এই সিলিন্ড্রিক্যাল শেপের ভেতরে কয়েলগুলোকে স্ট্যাটরটার মধ্যে কয়েলগুলোকে অ্যাকচুয়ালি স্পেশালি আমাদেরকে কিছু অ্যাঙ্গেল করে রাখতে হয়। বোঝা যাচ্ছে যা বলছি? দেখা যাচ্ছে যে আমি একটু ইয়াতে যাই আবার পাওয়ার পয়েন্টে। সো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমার একটা কয়েল যদি এরকম ভাবে থাকে, ঠিক আছে, আরেকটা কয়েল হয়তো দেখা গেল এটার থেকে 90 ডিগ্রি 90 ডিগ্রিতে যদি প্লেস করি, সাপোজ আমার 2টা কয়েল আছে, ঠিক আছে, এখানে আরেকটা কয়েল আছে, সাপোজ একটা আরেকটার সাথে 90 ডিগ্রি যদি রোটেটেড অবস্থায় আছে। ওকে, এখন আমি যদি একটা ম্যাগনেটকে করাই, মুভ করাই, ঠিক আছে, এই কন্ডিশনে ওকে এইভাবে ড্র করি, ড্রয়িংটা ভালো হয়নি। সাপোজ একটা কয়েল আছে এরকম, আরেকটা কয়েল আছে ধরেন এরকম, একটা একটাকে কিন্তু টাচ করে নেই, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে কয়েল এ, আচ্ছা এটা হচ্ছে কি ধরেন এ এ প্রাইম, আর এটা হচ্ছে গিয়ে ধরেন বি বি প্রাইম, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে কি আপনার সাউথ, এটা হচ্ছে কি ধরেন নর্থ পোল, ঠিক আছে। এই পজিশনে কি হবে, এটার ভেতর দিয়ে যে পরিমাণ ফ্লাক্স যাবে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, আর এই কয়েলটা গ্রিন কালারের কয়েলটার ভেতর দিয়ে যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, দুইটা কি সেম রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হবে? দুইটা দুই রকম হবে না? জি ম্যাম। ঠিক আছে। সো দেখা যাচ্ছে এই অবস্থাতে এ এ প্রাইমের যে ভোল্টেজের ম্যাগনিটিউড, বি বি প্রাইমের ভোল্টেজের ম্যাগনিটিউড সেম না, ঠিক আছে। তারপর যখন আমি এটাকে রোটেট করালাম, রোটেট করিয়ে তারপর ধরেন সাউথ পোলটা এখানে চলে আসলো, নর্থ পোলটা এখানে চলে আসলো, এখন কি আগের সিনারিওর ঠিক অপোজিট সাইডটা দেখা যাচ্ছে না? সো দেখা যাচ্ছে যে ভোল্টেজ এ এ প্রাইমকে আমি যদি প্লট করি, সেটা যখন মিনিমাম, ধরেন এ এ প্রাইমটাকে আমি এরকম ভাবে প্লট করছি, তখন ভোল্টেজ ভি বি বি প্রাইমটা আবার তখন ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম। কিন্তু এদের কি যেন বলটাকে বি বি প্রাইমটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, কিন্তু এদের একটা সাইকেল কমপ্লিট হতে দুইটাই সেম সময় লাগছে, ঠিক আছে, কারণ এই ম্যাগনেটটা একটাই রোটেট করানো হচ্ছে, একটা 360 ডিগ্রি রোটেট করলে এদের এক একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট টাইমে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এক্সপিরিয়েন্স করছে, কিন্তু এবং এদের এই টাইমগুলো নিয়ে যদি এদের ভেতর ফেজ ডিফারেন্সটা দেখি, দ্যাট ফেজ ডিফারেন্স অ্যাকচুয়ালি করেসপন্ড টু দ্য স্পেশাল কতটুকু কত ডিগ্রিতে এরা শিফটেড হয়ে বা প্লেসমেন্ট করা আছে তার উপর বেস করে একটার পিক অন্যটার পিক থেকে কত ডিগ্রি পরে আসবে সেটা ডিসাইডেড হচ্ছে। এই ফেজ শিফটটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন হয়েছে এই জেনারেটরে কয়েলগুলো একটা রেসপেক্টে আরেকটা কতটুকু স্পেশাল রোটেটেড অবস্থায় আছে তার উপর স্পেশাল, ঠিক আছে।
ওকে? Yes, ma'am. আচ্ছা, সো তাহলে আমি একটা জেনারেটরে দুইটা কয়েল ইউজ করে কিন্তু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ তৈরি করতে পারছি। একটা ভোল্টেজ হচ্ছে ভি এ এ প্রাইম, আর একটা হচ্ছে ভি বি বি প্রাইম, তাই না? দুইটা ভোল্টেজেরই দুইটাই অল্টারনেটিং ইন নেচার বা সাইনুসয়েডাল ইন নেচার। দুইটা ভোল্টেজেরই ম্যাক্সিমাম ম্যাগনিটিউড সেম, কারণ আমরা এনশিওর করেছি এদের নাম্বার অফ টার্নসও সেম, এবং এরা যে একটা সাইকেলের ভেতর যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা যেভাবে ভ্যারি করছে সেটার একই রকম প্যাটার্ন। সো এটা, এবং সে কারণে দুইটা ভোল্টেজেরই ফ্রিকোয়েন্সি সেম, তাই না? বাট ডিফারেন্সটা কোন জায়গায়? একটার ফেজ যদি 0 ডিগ্রি ধরি, তাহলে অন্যটার ফেজ হচ্ছে গিয়ে ডিপেন্ড করবে অন্য কয়েলটা সেই 0 ডিগ্রি ফেজ ধরেছি যে কয়েলটা অ্যাক্রসে ভোল্টেজটাকে, তার রেসপেক্টে স্পেশালি কত ডিগ্রি অ্যাপার্টে আছে তার উপর বেস করে এই ভোল্টেজ, এদের অ্যাক্রসে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে তাদের ফেজ ডিফারেন্সটা ডিসাইডেড হয়ে যাবে। ক্লিয়ার? সো আমরা চাইলে ওই জেনারেটরে এইভাবে না দুইটা কয়েল ইউজ না করে আমরা কিন্তু তিনটা কয়েল ইউজ করতে পারি, এবং তিনটা কয়েল একটা আরেকটার সাথে 120 ডিগ্রি অ্যাপার্টে আছে এমন ভাবে প্লেস করতে পারি। অ্যাকচুয়ালি পাওয়ার স্টেশনে যে জেনারেটর গুলো ইউজ করা হয় সেগুলো এভাবে তিনটা কয়েল ইউজ করা হয়, এবং তিনটা কয়েল একটা আরেকটার সাথে 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে। সো এখানে যে রেড কালারটাকে দেখানো হয়েছে হচ্ছে গিয়ে একটা কয়েলের ওই মাথার সাইডটা, এই ভেতরের দিকে এটা রেড কালার কয়েলটা আছে এরকম। বি বি প্রাইম হচ্ছে আরেকটা কয়েলের মাথার সাইডটা। দেখা যায় এ এ প্রাইমের কয়েলের অ্যাক্সেসের সাথে বি বি প্রাইমের কয়েলের অ্যাক্সেস, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 120 ডিগ্রি। আবার দেখা যাচ্ছে এই এ এ প্রাইমের সাথে সি সি প্রাইমের যে কয়েল অ্যাক্সিসটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 120, মানে একটা আরেকটার সাথে 120 ডিগ্রি অ্যাপার্টে আছে। সো আমার এই এদেরকে এই ম্যাগনেটটা যখন আমি রোটেট করাবো, স্ট্যাটরটার এই এ এ প্রাইম এ কয়েল, বি কয়েল এবং সি কয়েল, এদের দুই পাশে ভোল্টেজ ইন্ডাকশন হবে, ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা ভোল্টেজ তৈরি হবে, এবং সেই ভোল্টেজগুলোকে যদি আমরা প্লট করি দেখা যাবে যে ভোল্টেজগুলোর ম্যাগনিটিউড সবগুলোর ম্যাক্সিমাম ম্যাগনিটিউড সেম, নাম্বার অফ টার্নস যেহেতু সেম, কিন্তু এদের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড গুলো একটা আরেকটার থেকে 120 ডিগ্রি পর পর আসছে। তিনটা ভোল্টেজেরই ফ্রিকোয়েন্সি সেম, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি সেম কারণ সেম টাইম লাগাচ্ছে একটা সাইকেল কমপ্লিট করতে। ওকে, ঠিক আছে? জি ম্যাম। অ্যাকচুয়ালি অনেক সময় চাকরিতে এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে, যদি আপনারা যে ওকে জেনারেটরে যে ভোল্টেজটা জেনারেট হয় সেটা তো সাইনোসয়েডাল ইন নেচার। এই সাইনোসয়েডাল সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা আমি যদি চেঞ্জ করাতে চাই তাহলে জেনারেটরে কোন স্ট্রাকচারাল বা অন্য কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, স্ট্রাকচারাল বা ফাংশন, জেনারেটর ফাংশনাল কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, কি করতে হবে বলেন তো? আমাদের দেশে যেই জেনারেটরে যে ভোল্টেজ জেনারেট করা হয় সেটা ফ্রিকোয়েন্সি কত? হোয়াট ডু ইউ থিংক? কত 50 ফ্রিকোয়েন্সি? হার্টজ। 50 হার্জ। হ্যাঁ হ্যাঁ, 50 হার্টজ। নর্থ আমেরিকা কানাডার দিকে আবার হচ্ছে 60 হার্টজ, তাই না? 50 হার্টজ যে ভোল্টেজের সিগন্যালের ফ্রিকোয়েন্সি, তার মানে কি এটা টাইম পিরিয়ড কত? 1/50 ম্যাম। 1/50 সেকেন্ড, তাই না? 1/50 সেকেন্ড তাহলে করেসপন্ড টু কি? এই জেনারেটর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি তাহলে এই টাইমটা কি দিয়ে ডিসাইডেড হচ্ছে? একটা রোটেশনে। ইয়েস, জেনারেটরের যে রোটরটা, সেই রোটরটা একবার রোটেট করতে 360 ডিগ্রি রোটেট করতে 1/50 সেকেন্ড লাগাচ্ছে, তাই না? 360 ডিগ্রি জি ম্যাম। রোটেট করতে 1/50 সেকেন্ড। তার মানে রোটরের রোটেশনাল স্পিডটা যদি আমি চেঞ্জ করে দিতে পারি কোনোভাবে,
তাহলে কিন্তু আমাদের জেনারেটর গুলো দিয়ে যে ভোল্টেজ প্রোডাকশন হচ্ছে সেগুলো ফ্রিকোয়েন্সিও চেঞ্জ করে দিতে পারবো না? ইয়েস ম্যাম। বোঝা যাচ্ছে? সো এইরকম ইয়াটা যে আমাদের এই যে ভোল্টেজটা প্রডিউস হচ্ছে সেটার, এখন যদি বলি জেনারেটর যে ভোল্টেজটা প্রোডাকশন হচ্ছে তার ম্যাক্সিমাম ম্যাগনিটিউডটা আমি বাড়াতে চাই, কিভাবে করা যেতে পারে? আগে 0 থেকে 5 ভোল্টেজের ভিতর ভ্যারি করতো, -5 +5, এবং আমি এখন চাচ্ছি 0 থেকে +10 -10 এর ভেতর ভ্যারি করুন, ম্যাক্সিমাম ম্যাগনিটিউডটা বাড়াতে চাই। কিভাবে করা যেতে পারে? তখন কি করব? কোন জায়গায় চেঞ্জ করতে হবে জেনারেটরের স্ট্রাকচার? বলেন, আপনাদের একটা আইডিয়া থেকে বলেন। ভোল্টেজের ম্যাগনিটিউড কিসের উপর ডিপেন্ড করছে? ম্যাগনেটিক ফ্লাক্সের উপর। ম্যাগনেটিক ফ্লাক্সের উপর একটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। আরেকটা ফ্যাক্টর কি? কি ইনডিউস ভোল্টেজ কিসের উপর? দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে না ইনডিউস ভোল্টেজের পরিমাণ? কয়েল। ইয়েস, নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল। আমি সেম একটা টার্ন থাকলে এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ইন্ডাকশন হবে, কয়েলের নাম্বার অফ টার্নস বাড়িয়ে দিই, তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ ইন্ডাকশন আরো বেড়ে যাবে। সো আমি চাইলে জেনারেটরের ভেতরে যে কয়েলগুলো আছে, এ কয়েল, বি কয়েল, সি কয়েল, এগুলো সবগুলো যদি নাম্বার অফ টার্নস বাড়িয়ে দিই, ইনডিউস ভোল্টেজটা নাম্বার অফ টার্নস এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো নাম্বার অফ টার্নস বাড়িয়ে দিলে সেম জেনারেটর দিয়ে আমি ভোল্টেজ আরো বেশি প্রোডাকশন করতে পারবো, তাই না? আরো বেশি বাড়াতে পারবো। ওকে, আচ্ছা। অথবা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা, সেটা যেন প্রডিউস করছে যে ম্যাগনেটটা, ইলেকট্রোম্যাগনেট বা ম্যাগনেট, সেটার স্ট্রেংথ বাড়ানো, সেটা যেন আরো বেশি ফ্লাক্স সাপ্লাই দেয়। তো তার উপর বেস করে তখন এটা এই ভোল্টেজের ম্যাগনিটিউডটাকে ম্যানিপুলেট করা যায়। ওকে, আচ্ছা। আপনারা কি এখন দেখছেন না? এই ভিডিওটার দিকে দেখতে পাচ্ছেন? আমি আবার অন করে দিই ভিডিওটা। সো জেনারেটরে যেটা, পাওয়ার পয়েন্ট স্লাইড দেন। ও আপনার পাওয়ার প্ল্যান্ট সাইজটা দেখছেন না? ওকে, এখন এটা অন করে দিচ্ছি। সো তিনটা কয়েলকে আমরা যদি এইভাবে 120 ডিগ্রি অ্যাপার্টে রাখলে তাহলে তিনটা কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ তৈরি হবে, এবং VAA প্রাইম থেকে VB প্রাইমটা 120 ডিগ্রি অ্যাপার্টে থাকবে। AA প্রাইম থেকে যদি আমি রেফারেন্স ধরি, তারপরেই ম্যাক্সিমাম হবে গিয়ে BB প্রাইম, 120 ডিগ্রি থেকে পরে আসবে VB প্রাইমের ম্যাক্সিমামটা, তার 120 ডিগ্রি পরে VCC প্রাইমের ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? তাহলে লিড করছে তিনটার ভিতরে AA প্রাইম, তারপর নেক্সট লিডিং হচ্ছে কি VB প্রাইম, তারপরেরটা হচ্ছে কি CC প্রাইম। ঠিক আছে? So 120 degree phase difference actually is decided by the coil's position. Coil গুলো স্পেশালি কতটুকু অ্যাঙ্গেলে আছে। ওকে, আচ্ছা। এখানে আবারও একই জিনিসই দেখাচ্ছে যে এই মোমেন্টে এটার ভেতর দিয়ে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বেশি, সো রেড কালারটার ভোল্টেজ বাড়ছে। এই মোমেন্টে ইয়েলো কালারটার যে ভোল্টেজটা সেটা ম্যাক্সিমাম হচ্ছে, আর রেডের ম্যাগনিটিউড ভোল্টেজটা কম এবং গ্রিনের ব্লুটা কম, এবং এই মোমেন্টে দেখেন ব্লুটার ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে।
এবং এদের ম্যাক্সিমাম গুলোর মধ্যে 120 ডিগ্রি ফেজ শিফটিং আছে। সো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা কিন্তু জেনারেটরে ইন্ডিপেন্ডেন্টলি, আমি এখন আপনাদের পাওয়ার পয়েন্টে আবার রেফার করি। আমরা কিন্তু সরি আমি আবার ইয়াতে রেফার করে ফেলেছি। আমরা কিন্তু জেনারেটরে ইন্ডিপেন্ডেন্টলি 3টা ভোল্টেজ জেনারেট করেছি। একটা হচ্ছে কি এ প্রাইম, আরেকটা হচ্ছে কি বি প্রাইম, আরেকটা হচ্ছে কি সি প্রাইম। সো এরাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা বলি সোর্স, ভোল্টেজ সোর্স, দে অ্যাক্টস অ্যাজ দ্য ভোল্টেজ সোর্স। সো নর্মালি সোর্সগুলোকে এইভাবে কয়েল দিয়ে না দেখিয়ে সোর্সগুলোকে আমরা এইভাবে দেখাই। এ প্রাইম, এটা হচ্ছে এসি সোর্স, বি প্রাইম, এটা হচ্ছে আরেকটা সোর্স, সি প্রাইম। ঠিক আছে? এখন এই সোর্সগুলো থেকে ভোল্টেজগুলোকে আমরা সাপ্লাই দিতে হবে। এরকম আলাদা আলাদা করে যদি সাপ্লাই দিই তাহলে আমাদের ছয়টা লাইন লাগবে, তাই না? এ প্রাইমের জন্য একটা লাইন, বি প্রাইমের জন্য আরো 2টা লাইন, সি প্রাইমের জন্য আরো 2টা লাইন। এইভাবে আমাদের 6টা লাইন দিয়ে বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গায় পাঠাতে হবে, তাই না? সো এভাবে করা হয় না। যেটা করা হয়, এদেরকে অ্যাকচুয়ালি এ প্রাইম, বি প্রাইম এবং সি প্রাইম এদেরকে কমন করে দেওয়া হয়, কানেক্ট করে দেওয়া হয়। ঠিক আছে? সো দে আর কমন নোট, নিউট্রাল পয়েন্ট বলা হয় এটাকে। দে আর কমন নোট, তার রেসপেক্টে এ, বি এবং সি এর ভোল্টেজে চেঞ্জ হচ্ছে। সো এভাবে কানেক্ট করে জেনারেটর যে ভোল্টেজ প্রডিউস হচ্ছে এভাবে কানেক্ট করার পরে তারপরে এর থেকে ট্রান্সমিট করা হয়। ঠিক আছে? তখন আমার 6টা লাইন লাগে না, 4টা লাইন দিয়ে ট্রান্সমিশন সম্ভব। তবে কানেকশন এভাবেই কানেক্ট করা যাবে শুধুমাত্র তা না, আরেক ধরনের কানেকশন পসিবল। ওকে? সো এখানে আপনাদের ভিডিওতে জাস্ট এভাবে যে কানেকশনটা হচ্ছে সেটাকে ওয়াই কানেকশন বলে। ভিডিওটার মধ্যে ওয়াই কানেকশনটাই দেখানো আছে, কারণ হচ্ছে গিয়ে ভিডিওটা অ্যাকচুয়ালি জেনারেটরে মেইনলি যে ভোল্টেজ প্রোডাকশন করা হয় সেগুলোকে ওয়াই কানেকশনই কানেক্ট করা হয়। প্র্যাকটিক্যাল কেসে ডেল্টা কানেকশনে খুব কমই করা হয়। সো দ্যাটস এই ভিডিওটাতে ওয়াই দিয়ে দেখানো হচ্ছে। লেটস ফিনিশ দ্য ভিডিও নাও। দেখতে পাচ্ছেন ভিডিওটা? Yes, ভিডিওটি ma'am. আচ্ছা, অন করে দিচ্ছি আবার। সো এই এ বি থেকে হেভি লোডগুলোকে তখন যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দেওয়া দরকার এইভাবে 3 ফেজ লাইন থেকে সেই সাপ্লাইটা দেওয়া হয়। ওকে? সো এখন কথা হচ্ছে ওয়াই 3 ফেজ। 3 ফেজ কেন আমরা ইউজ করব? আমরা কেন আরো বেশি ফেজ কেন ইউজ করব না? 4 ফেজ বা 5 ফেজ, তাই না? 360 ডিগ্রিকে আমরা 5 দিয়ে ডিভাইড করলে কত ডিগ্রি অ্যাপার্টে কয়েলগুলোকে প্লেস করতে হবে, সেভাবে প্লেস করে তারপরে আমরা তো আরো বেশি ভোল্টেজ, আরো বেশি ফেজের ভোল্টেজ জেনারেট করতে পারি। তবে দেখা গেছে যে 3 ফেজটা বেশ পপুলার হয়েছে, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেডও হয়েছে, প্লাস হচ্ছে গিয়ে এটাতে কিছু কষ্ট মানে ক্যালকুলেশন করে দেখা গেছে যে 3 ফেজ ভোল্টেজ সাপ্লাই দিতে কস্টটা যতটুকু লাগে সিঙ্গেল ফেজ বা অন্য কোনো ফেজ ভোল্টেজ সাপ্লাই দিলে কস্টটা তার তুলনায় একটু বেশি লেগে যায়। সো এটা ইকোনমিক্যাল। ওকে? আপনাদের বইয়ের মধ্যে কেন ইকোনমিক্যাল সিঙ্গেল ফেজের সাথে কম্পেয়ার করে দেখানো আছে। সো দ্যাটস ওয়াই 3 ফেজটাই মোস্ট পপুলার। ওকে? আচ্ছা, এই গেল।
সো এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার কিনা? থ্রি ফেজ ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, আর কিভাবে থ্রি ফেজ ভোল্টেজ জেনারেশন হচ্ছে, এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার? কিছুই না, জেনারেটরের ভিতরে তিনটা কয়েল থাকে, তিনটা আলাদা আলাদা কয়েল থাকে, এবং সে একটা একটাকে টাচ করে নেই ছিল না। ওকে, তো সেই কয়েলগুলো একটা একটার সাথে স্পেশালি 120 ডিগ্রি অ্যাপার্টে যদি প্লেস করা থাকে, তাহলে দেখা যায় এদের অ্যাক্রসে ইন্ডিভিজুয়াল কয়েলগুলো অ্যাক্রসে যে ভোল্টেজ প্রডিউস ইনডিউস হচ্ছে, সেই ইনডিউস ভোল্টেজগুলো ফ্রিকোয়েন্সি সেম তিনটারই, একটা ম্যাক্সিমাম ম্যাগনিটিউড সেম। দ্য ডিফারেন্স ইজ এদের মধ্যে আসলে একটা একটার সাথে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স পাওয়া যায় একটা একটার সাথে। একটা ম্যাক্সিমাম যখন আসে তার 120 ডিগ্রি পরে আরেকটা ম্যাক্সিমাম, তার 120 ডিগ্রি পরে থার্ডটা ম্যাক্সিমাম আসে। ঠিক আছে, তো আমরা যদি বলি যে এটাকে রেফারেন্স ধরি শুধু, যে ই এ প্রাইমকে যদি আমি রেফারেন্স ধরি, লেটস সে ই এ প্রাইমের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে ধরেন 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি এত ভোল্ট যদি বলি, তাহলে ই বি প্রাইমকে কি বলবো? এটারও তো ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে 10, অ্যাঙ্গেল হবে গিয়ে 120 ডিগ্রি প্লাস টু কি মাইনাস? প্লাস ল্যাগ করে আছে না? এই এ প্রাইম বি প্রাইম সি প্রাইম মধ্যে লিড করছে কে? এ প্রাইম। তাহলে বি প্রাইমটা তার থেকে 120 ডিগ্রি ল্যাগ করে আছে, সো মাইনাস 120 ডিগ্রি। আর সি প্রাইমটা হচ্ছে গিয়ে 10 অ্যাঙ্গেল বি প্রাইম থেকে 120 ডিগ্রি ল্যাগ করে আছে, তাহলে এটা হবে মাইনাস 240 ডিগ্রি ভোল্ট। মাইনাস 240 ডিগ্রি ভোল্টকে অ্যাকচুয়ালি আমরা এইভাবে লিখতে পারি 10 অ্যাঙ্গেল 120 ডিগ্রি ভোল্ট বলতে পারি না? সো ফেজর ডায়াগ্রাম যদি ড্র করি, দেন ই এ প্রাইমটা হবে গিয়ে ই এ প্রাইমটাকে আমাকে ড্র করতে হবে এই বরাবর, ম্যাগনিটিউড 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, দিস ইজ ই এ প্রাইম। আর ইয়াটা বি প্রাইমটা কোন বরাবর দেব, কোন কোয়াড্রেন্টে হবে? এটা কোন কোয়াড্রেন্টে ড্র করব? ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি ফোর্থ? সেকেন্ড। সেকেন্ড। মাইনাস 120 ডিগ্রি, রিয়েল অ্যাক্সিস থেকে ক্লকওয়াইজ রোটেট করবো 120 ডিগ্রি, তাহলে কোন কোয়াড্রেন্টে পৌঁছাবো? থার্ড থার্ড কোয়ার্টার। ম্যাম থার্ড কোন থার্ড কোয়াড্রেন্টে। সো দিস ইজ ই বি প্রাইম, তাই না? এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 120 ডিগ্রি। আচ্ছা, ই সি প্রাইম সেকেন্ড কোয়ার্টার। সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, খেয়াল করে দেখেন এটাকে যদি আমি ব্ল্যাক কালার দিই, সো এটা হচ্ছে কি যদি মাইনাস 240 ডিগ্রি রোটেট করি এখান থেকে শুরু করে ক্লকওয়াইজ ডিরেকশনে 240 ডিগ্রি যদি হয়, তাহলে এই দিকে না, মাইনাস 240 ডিগ্রি আর প্লাস 120 ডিগ্রি একই জিনিস না রোটেশনটা? সো দিস ইজ ই সি প্রাইম। এইটুকু হচ্ছে কি যদি বলি 240 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে কি আসলে 120 ডিগ্রি, তাই না? সো দ্যাটস ওয়াই সেই সেন্সে বলা যায় ই সি প্রাইম লিডস ই এ প্রাইম, এই যেটা, তাই না? ওকে, আচ্ছা যাই হোক, সো অ্যাকচুয়ালি এদের মধ্যে ডিফারেন্স, ফেজ ডিফারেন্স ইজ অলওয়েজ 120 ডিগ্রি একটা একটার সাথে। ওকে, সো একটাকে রেফারেন্স ধরে বাকিগুলো একটা আরেকটার সাথে 120 ডিগ্রি অ্যাপার্ট করে বাকিগুলোর অ্যাঙ্গেল আমি বের করে ফেলতে পারি।
ওকে, আচ্ছা আমি একটা কোশ্চেন করছি। ধরেন আমার একটা 3 ফেজ জেনারেটর আছে, সেখানে একটা ভোল্টেজ জেনারেটেড হচ্ছে, যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে ধরেন আমি বললাম ভি এ প্রাইম, সেই ভোল্টেজের ভ্যালু হচ্ছে গিয়ে 120, না ধরেন 440 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে ভি প্রাইমের ভোল্টেজের ভ্যালুটা কত, আর ভি প্রাইমের ভোল্টেজ ভ্যালুটা কত? এটার ম্যাক্সিমাম ভি প্রাইমের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড তাহলে কত হবে? 440 ম্যাম 440 440 অ্যাঙ্গেল অ্যাঙ্গেল -90 ডিগ্রি। ইয়েস, গুড। আর সিসি প্রাইমটা? ম্যাগনিটিউড কত হবে, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড? 440 অ্যাঙ্গেল -210 ডিগ্রি। মাইনাস 210 ডিগ্রি। ডিগ্রি। আর পজিটিভ হিসেবে যদি বলি 440 অ্যাঙ্গেল 50 ডিগ্রি। 150 ডিগ্রি। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি এভাবে আমাদের যদি জেনারেটর কোনো একটা ভোল্টেজ জানা থাকে, ফেজ আর ইয়াটা যদি বের করতে পারি, তাহলে অন্যগুলো যেহেতু 120 ডিগ্রি অ্যাপার্টে আছে, অন্যগুলো একই রকম ভাবে বের করে ফেলতে পারবো, তাই না? ওকে, এখন কোশ্চেন হচ্ছে কি, এখানে খেয়াল করে দেখেন, এই যে ইয়াটা কি যেন বলে, ম্যাগনেটটা আমি ক্লকওয়াইজ রোটেট করাচ্ছি নাকি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করাচ্ছি, তার উপর বেস করে কিন্তু কিছু জিনিস ডিসাইডেড হয়ে যায়। যেমন ধরেন এইভাবে যখন রোটেট করাচ্ছি, ওকে, তখন খেয়াল করে দেখেন যে এটা ওকে, এই জায়গাতে যখন আসে, ঠিক আছে, ধরেন এই জায়গাতে যখন আসবে তখন এ প্রাইমের ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে, ওকে। তারপর এটাকে রোটেট করিয়ে ম্যাগনেটটাকে যখন আমি এই পাশে আনলাম, সাপোজ এই পাশে আনলাম, তখন বি প্রাইমের অ্যাক্রসে ভোল্টেজ ম্যাগনিটিউড হচ্ছে, এবং এদের মধ্যে ফেজ শিফটিং যেটা, সেটা হচ্ছে 120 ডিগ্রি। তারপরে যখন এখানে প্লেস করলাম, তখন সি প্রাইমের অ্যাক্রসে ভোল্টেজ ম্যাক্সিমাম হচ্ছে। ঠিক আছে সবাই? ওকে, আমি যদি এই ডিরেকশনে ম্যাগনেটটাকে রোটেট না করাতাম, যদি আমি ম্যাগনেটটাকে এটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করাচ্ছি, আমি যদি ক্লকওয়াইজ রোটেট করাতাম এভাবে, তাহলে এই পজিশনে যখন ম্যাগনেট আছে এ প্রাইমে ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে নেক্সট সে কি হবে, এই পজিশনে আসবে না, তারপরে কি হবে, তাহলে সি প্রাইমের নেক্সট তার এ প্রাইমে যখন ম্যাক্সিমাম হচ্ছে, তার 120 ডিগ্রি পরে ম্যাক্সিমামটা হবে সি প্রাইমে, তার 120 ডিগ্রি পরে ম্যাক্সিমাম হবে গিয়ে বি প্রাইমে। আমি কি বোঝাতে পেরেছি পয়েন্টটা আমার? এই ম্যাগনেটটা জেনারেটরের ভেতরে রোটরটা আমি কি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করাচ্ছি নাকি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করাচ্ছি, তার উপর বেস করে, যেহেতু একটা কয়েলগুলো একটা আরেকটার সাথে 120 ডিগ্রি অ্যাপার্টে আছে, কোন কয়েলটা কার ইমিডিয়েট 120 ডিগ্রি অ্যাপার্টে আছে কার, সেটা কিন্তু ডিসাইডেড হয়ে যাচ্ছে। সো আমি কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম না, যে এ প্রাইম হচ্ছে 440 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তারপরে বলছি বি প্রাইমটা কত, সি প্রাইমটা কত। আপনারা যে অ্যান্সারটা দিয়েছেন সেটা হচ্ছে কি, আমরা ধরে নিয়েছি ম্যাগনেটটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছি, ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করলে বি প্রাইমটা হচ্ছে এ প্রাইম থেকে 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে এবং ল্যাগ করে, সো সেই কারণে এটার ভ্যালু হচ্ছে কি এরকম আপনারা বলেছেন। আর তারপর সি প্রাইমটা তারও 120 ডিগ্রি পরে ম্যাক্সিমাম হচ্ছে, সো সে কারণে এটার ভ্যালু হচ্ছে কি এরকম। ঠিক আছে, আমরা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করানো ধরেছি ম্যাগনেটটাকে। এটাকে অনেক সময় পজিটিভ সিকোয়েন্স বলা হয়,
বা এ বি সি সিকোয়েন্স বলা হয়, অনেক ক্ষেত্রে এইভাবে বলা হয় এ বি সি সিকোয়েন্স, মানে প্রথম এ কে যদি রেফারেন্স ধরি, নেক্সট ম্যাক্সিমামটা হবে গিয়ে বি, তারপরে ম্যাক্সিমামটা হবে গিয়ে সি। এবিসি সিকোয়েন্সটা যদি ধরে নিই তাহলে আমরা এইভাবে যে অ্যান্সারটা করেছি সেটা ঠিক আছে। কিন্তু যদি কোশ্চেনে বলা থাকে এবিসি সিকোয়েন্স না, আমার সিকোয়েন্সটা হচ্ছে এসিবি সিকোয়েন্স, তাহলে ভি এ প্রাইমটা যদি হয় 440 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে ভি বিবি প্রাইমটা বা ভি সিসি প্রাইমটা কি হবে, নেক্সট ম্যাক্সিমামটা কোনটা আসবে? হ্যালো, বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? BCC আসবে। প্রথমে আসবে হচ্ছে কি সিসি প্রাইম, তারপরে ম্যাক্সিমামটা, তারপরে ম্যাক্সিমামটা হবে বিবি প্রাইম, তাই না? তাহলে সিসি প্রাইমের ভ্যালুটা কত হবে? এটা 440 ম্যাক্সিমাম angle minus মাইনাস 90. ইয়েস, আর এটা হবে 440 অ্যাঙ্গেল 150. minus 210 degree or 440 angle 150 degree, whatever it is, তাই না? ওকে, সো আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। কারো কি কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, এখন যেটা বলছিলাম যে জেনারেটর যে ভোল্টেজ গুলো প্রোডাকশন হচ্ছে, থ্রি ফেজ ভোল্টেজ প্রোডাকশন হচ্ছে, এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তৈরি হচ্ছে, কয়েলের দুই প্রান্তে আলাদা আলাদা ভোল্টেজ পাওয়া যাচ্ছে, ইন্ডাকশন হচ্ছে, ইনডিউস হচ্ছে। এখন এই আলাদা আলাদা ভোল্টেজ এভাবে ট্রান্সমিট করা হয় না, সো যেটা করা হয় এ প্রাইম বি প্রাইম আর সি প্রাইম নোডটাকে একসাথে কানেক্ট করে দিয়ে এটাকে একটা কমন নোড ধরা হয়, নিউট্রাল নোড এম ধরা হয়, তারপরে এই 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 লাইনগুলো মাথাগুলো বের করে নিয়ে আসা হয়, তারপর এটাকে ট্রান্সমিট করা হয় বা যা করা হয়। তো এই ধরনের কানেকশনকে বলা হয় সোর্স গুলোকে, তার মানে আমি ওয়াই কানেকশনে কানেক্ট করেছি, প্যাটার্নটা দেখেন ওয়াই এর মতো একটা প্যাটার্ন, তাই না? আবার নট নেসেসারি সোর্স গুলোকে সবসময় ওয়াই কানেকশনই কানেক্ট করতে হবে, আমি এরকমও করতে পারি, ধরেন এ এ প্রাইম হচ্ছে কি এটা এরকম, আবার ধরেন বি বি প্রাইম, ঠিক আছে, সরি, হ্যাঁ আরেকটা সোর্স আছে বি বি প্রাইম, আরেকটা সোর্স আছে, সরি এদিকে প্লাস এদিকে মাইনাস, আরেকটা সোর্স আছে এদিকে প্লাস এদিকে মাইনাস, ধরেন সি সি প্রাইম, ঠিক আছে? তো আমি এই এ প্রাইমের সাথে বি কানেক্ট করে দিতে পারি, এটাকে নাম দিলাম বি, আবার বি প্রাইমের সাথে সি এর কানেকশন করে দিতে পারি, করে এটার নাম দিলাম সি, আর সি প্রাইমের সাথে এ এর কানেক্ট করে দিতে পারি, এটার নাম দিলাম এ। সো এভাবে সোর্সটাকে কানেক্ট করে তারপর এখান থেকে লাইনগুলো নিয়ে আসলাম, এই লাইনগুলো এখান থেকে নিয়ে আসলাম, তো তিনটা লাইন দিয়ে ভোল্টেজ গুলোকে সাপ্লাই দেওয়া যাচ্ছে। সো এই কানেকশনটা দেখতে অনেকটা ডেল্টার মতো, so that's why it is called del connection. ওকে, তো থ্রি ফেজ সিস্টেমটা আসলে থ্রি ফেজ ভোল্টেজ, থ্রি ফেজ লাইন এবং থ্রি ফেজ লোড, এগুলো টোটাল কম্বাইন করে এই থ্রি ফেজ সিস্টেম বলা হয়। তো থ্রি ফেজ ভোল্টেজটা ক্যান বি কানেক্টেড অ্যাজ ওয়াই connected source, or three phase they can also be connected as del connected source. So Y connected source হলে কিরকম কিভাবে কানেক্ট করা হয় এবং ডেল কানেক্টেড ভাবে যদি রিপ্রেজেন্ট করতে হয় চাই তাহলে কিভাবে কানেক্ট করব সেটা এখানে দেখানো হবে। ওকে সবাই, এই জিনিসটা আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছি যে যখন কাউন্টার রোটেশনের উপর ডিপেন্ড করে, রোটরের রোটেশনের ডিরেকশনের উপর ডিপেন্ড করে আমার কি এবিসি সিকোয়েন্স হচ্ছে নাকি এসিবি সিকোয়েন্স হচ্ছে সেটা ডিসাইডেড হয়। সো আমরা যখন থ্রি ফেজ সিস্টেম নিয়ে
সার্কিট সলিউশন করব, তখন যদি কিছু না বলে দেওয়া থাকে কি ধরনের সিকোয়েন্স, দেন উই উইল অ্যাজিউম পজিটিভ সিকোয়েন্স, মানে এ বি সি সিকোয়েন্স অ্যাজিউম করব। আর যদি বলা থাকে তাহলে তো যে সিকোয়েন্স বলা থাকে সেটা নিয়ে কাজ করতে হবে। ওকে, আচ্ছা। তো থ্রি ফেজ সিস্টেমটা আমি বলেছি কনসিস্ট অফ থ্রি ফেজ সোর্সেস অ্যান্ড থ্রি ফেজ লোডস, অলসো দ্য থ্রি ফেজ লাইনস। তো থ্রি ফেজ সোর্স তো দেখলাম ওয়াই কিংবা ডেল দুইভাবে কানেক্ট করা যায়, আর থ্রি ফেজ লোডগুলো কিন্তু আসলে ওয়াই বা ডেল দুইভাবেই কানেক্ট করা যায়। ঠিক আছে, তো থ্রি ফেজ লোডের ওয়াই কানেকশন বা থ্রি ফেজ লোডের ডেল কানেকশন কিভাবে কানেক্ট করা হয় সেটা অ্যাকচুয়ালি আমরা 111-ই দেখে ফেলেছি অলরেডি। এখানে কিছুই না, এটা হচ্ছে তিনটা আলাদা আলাদা ইম্পিডেন্স। থ্রি ফেজ লোড হচ্ছে তিনটা আলাদা আলাদা ইম্পিডেন্সকে আমরা চাইলে এদের দুইটা ইম্পিডেন্সের, সবগুলো ইম্পিডেন্সে তো দুইটা নোড থাকে, তো একটা নোডকে কমন করে দিচ্ছি আর বাকি নোডগুলো আলাদা, এগুলো থ্রি ফেজ সোর্সের সাথে কানেক্টেড। ঠিক আছে, সো এই ধরনের কানেকশন হচ্ছে কি ওয়াই কানেকশন। আর যদি এমন করি যে তিনটা আলাদা আলাদা ইম্পিডেন্সে একটা নোড আরেকটা নোডের সাথে, আরেকটা ইম্পিডেন্স আরেকটা নোডের সাথে কানেক্টেড, আবার সেই সেকেন্ড ইম্পিডেন্সে আরেকটা নোড থার্ড ইম্পিডেন্সে একটা নোডের সাথে কানেক্টেড, বা থার্ড ইম্পিডেন্সে একটা নোড ফার্স্ট ইম্পিডেন্সে একটা নোডের সাথে কানেক্টেড, এইভাবে যদি একটা ডেল প্যাটার্ন তৈরি করে তাহলে এই লোডটাকে বলা হয় ডেল কানেক্টেড লোড। ঠিক আছে, সো একটা থ্রি ফেজ সোর্স গুলোকে ব্যালেন্সড সোর্স বলা হয় যদি সাপ্লাই থ্রি ফেজ সোর্সের ওয়াই বা ডেল কানেক্টেড যেভাবেই হোক না কেন, প্রতিটা ফেজে একটা মিনিট, থ্রি ফেজ সোর্স গুলোকে ব্যালেন্স সোর্স বলা হয় যদি এই যে এখানে যে সোর্স গুলোকে দেখানো হয়েছে VAN, VBN, VCN, এরা কি এক একটা ভোল্টেজ এবং এদের প্রত্যেকটার ম্যাগনিটিউড যদি একটা আরেকটার সাথে ম্যাচ করে, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড যদি সেম হয়, এদের ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, সেম হতে হবে, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায় থাকবে, ফেজটা এক একটা এক এক রকম। এটার ফেজ যদি 0 ডিগ্রি ধরি এবং পজিটিভ সিকোয়েন্স যদি ধরি তাহলে এটার ফেজ হবে কি -120 ডিগ্রি এবং এটার ফেজ হবে কি +120 ডিগ্রি। ঠিক আছে, the voltage sources should all have same maximum magnitude, same frequency, but their phases will be different. শুধু Y connected এর ক্ষেত্রে না, L connected এর ক্ষেত্রে যদি তাই হয়, then these sources will be called balanced source. Balanced source. ঠিক আছে, যদি এমন হয় না ম্যাগনিটিউড এক একটার ফেজের ম্যাগনিটিউড এক এক রকম হচ্ছে, ঠিক আছে, বা ফেজটাও পারফেক্টলি 120 ডিগ্রি অ্যাপার্টে নেই, তাহলে দে আর আনব্যালেন্সড সোর্স। ঠিক আছে, তবে জেনারেটর এমনভাবে খুব প্রেসাইসলি এমনভাবে ডিজাইন করা হয় যেন সোর্সগুলো ব্যালেন্সড থাকে সবসময়। ওকে, ঠিক আছে, সিমিলারলি লোডগুলো also can be balanced or unbalanced, যদি এই যে খেয়াল করে দেখেন এখানে তিনটা লোড ইম্পিডেন্স আছে না, এখানে ওয়াই কানেক্টেড বলেন বা ডেল কানেক্টেড বলেন, তিনটা ইম্পিডেন্সের কানেকশন এখানে, তাই না? হ্যালো, Yes, ma'am. আচ্ছা, সো যদি এমন হয় এই ইম্পিডেন্সের ভ্যালু, এই ইম্পিডেন্সের ভ্যালু আর এই ইম্পিডেন্সের ভ্যালু এক্স্যাক্টলি সেম, সাপোজ এই ইম্পিডেন্সটা, মানে এটাকে বলা হয় এটার একটা ফেজের ইম্পিডেন্স, একটা ফেজ ইম্পিডেন্স বলা হয়, দিস আর নোন অ্যাজ ফেজ ইম্পিডেন্স। এইসব টার্মগুলো আমরা পরে আসবো। এই ফেজ ইম্পিডেন্স ধরেন এটা 5+j3 ওহম, এটারও যদি এই লোডটারও এই ফেজের ইম্পিডেন্স যদি হয় 5+j3 ওহম এবং এটাও যদি হয় 5+j3 ওহম, তাহলে this load, three-phase load, is a balanced load. Okay? Similarly, del connected হলো ধরেন এটার ইম্পিডেন্স হচ্ছে গিয়ে 40 ∠20 ডিগ্রি ওহম,
তাহলে ব্যালেন্স হতে গেলে এটা ইম্পিডেন্স কত হতে হবে? If this load is balanced load, And 40 angle hand minus 100. no, impedance value exactly same হতে হবে, 40 angle 20 degree, এটাও হতে হবে 40 angle 20 degree। বোঝা গেছে? আপনি যেটা বলছেন ভোল্টেজ সিগন্যাল একটা একটাকে ল্যাগ করছে 120 ডিগ্রিতে, সেইভাবে এটা তো ভোল্টেজ সিগন্যাল বলিনি, আমি বলছি ইম্পিডেন্সের ভ্যালু। ব্যালেন্স লোডের ক্ষেত্রে তাই ইম্পিডেন্স ভ্যালু পার ফেজ, মানে প্রতি ফেজ ইম্পিডেন্স, প্রতিটা ফেজ ইম্পিডেন্সের ভ্যালু একটা আরেকটার সাথে এক্স্যাক্টলি সেম হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু সোর্সটা ব্যালেন্সড হতে গেলে এদের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড সেম হবে, ফ্রিকোয়েন্সি সেম হবে, বাট দেয়ার phases should be apart from each other by 120 degree. Clear? Confused? আচ্ছা, so of course বোঝাই যাচ্ছে ব্যালেন্সড লোডটা বলছি ফেজ ইম্পিডেন্স গুলো ইকুয়াল ইন ম্যাগনিটিউড এন্ড ফেজ, বাট আনব্যালেন্স লোড গুলো of course তখন লোড মানে হচ্ছে কি এক একটা ফেজ ইম্পিডেন্স এক এক রকম ভ্যালু, তখনই লোড গুলোকে বলা হয় আনব্যালেন্স। জেনারেলি লোড সাইডটা আনব্যালেন্স থাকতে পারে, তো সোর্স সাইডটা যেহেতু জেনারেটরে সাব সোর্সটা জেনারেট করা হয় এবং ওইভাবেই ডিজাইন করা হয় যেন প্রডিউস ভোল্টেজটা ব্যালেন্সড হয়। ঠিক আছে, সোর্সটা ব্যালেন্সড হয়, তো লোডটা আনব্যালেন্সড হয়। আমাদের বাসা বাড়িতে কিন্তু থ্রি ফেজ কানেকশনই ঢোকে, আমাদের বাসায় যে মেন্সে আসে থ্রি ফেজ কানেকশনই ঢোকে। তখন যেটা হয়, যেমন সাপোজ আমি খুব সিম্পল ভাবে যদি বলি, আমাদের এই যে কানেকশনটা ঢুকেছে এই একটা ফেজে হয়তো কিছু ইকুইপমেন্ট কানেক্ট করলাম প্যারালালি এইভাবে, ঠিক আছে, বা একটা তালার সব অ্যাপ্লায়েন্স গুলো একটা ফেজের সাথে কানেক্ট করলাম। মানে আমাদের বাসা বাড়িতে তো আসলে সিঙ্গেল ফেজ দিয়ে চালানো যেত, সো প্রতিটা ডিভাইস হয়তো এই ফেজের সাথে কানেক্টেড একটা তালার, আরেকটা তালাতে হয়তো ডিভাইস গুলো ফেজ এ আর এন, মানে এ এবং এন এর সাথে ডিভাইস গুলো কানেক্টেড, এভাবে কানেকশন করা হয়। ঠিক আছে, আরেকটা তালাতে হয়তো ডিভাইস গুলো সি আর এন এর মাঝখানে এন এর সাথে কানেক্টেড। ঠিক আছে, এভাবে কানেক্ট করা হয়। সো আমাদের এই যে ডিভাইস গুলো সেগুলো কম্বাইন্ড ইম্পিডেন্স হচ্ছে গিয়ে এই Z2, এই বিএন এর মাঝখানে যে কম্বাইন্ড যে ডিভাইস গুলো আছে সেগুলো কম্বাইন্ড ইম্পিডেন্স হচ্ছে Z2, এন এর মাঝে যে ডিভাইস গুলো আছে তাদের কম্বাইন্ড ইম্পিডেন্স প্যারালাল কম্বিনেশন যদি করি সেটা হচ্ছে Z1, আর সি আর এন এর মধ্যে যে ডিভাইস গুলো আছে সেগুলো প্যারালাল কম্বিনেশন করলে কম্বাইন্ড ইম্পিডেন্স হচ্ছে Z3। তবে সমস্যা হচ্ছে ডিজাইন করার সময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের বাসা বাড়িতে তখন চেষ্টা করে যে লোডগুলো ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিতে, লোডগুলো ওইভাবে চিন্তা করে লোডগুলো ইভেনলি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করে, ডিজাইন করে। তবে টু স্পিক দ্য ট্রুথ, যেমন ধরেন আমি হয়তো বাসা থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে, এখন সবগুলো ফ্ল্যাটই ধরেন তিনটা লাইটের কানেকশন আছে, তিনটা ফ্যানের কানেকশন আছে, ওয়াশিং মেশিনের কানেকশন আছে, তারপর এসি কানেকশন আছে, এরকম। সো আমি যখন বাসা বাড়ি থেকে বের হয়ে যাব তখন কিন্তু দেখা যাবে আমার ফ্রিজটা শুধু অন হয়ে আছে বা একটা লাইট হয়তো অন করে রেখেছি, তখন অন্য তালাতে তো কিন্তু তা হবে না, হবে যে বাসায় আছে সে হয়তো ওয়াশিং মেশিন ইউজ করছে, ফ্যান ইউজ করছে। সো লোড ক্যান বি আনব্যালেন্সড, ঠিক আছে, and this is the more practical thing, load is unbalanced. ওকে সবাই? জি ম্যাম। ওকে, তো আমরা থ্রি ফেজ টপোলজি যেটা দেখলাম যে source side can be connected as Y connected and load side or del connected. Similarly, load side can be connected as Y or del, তাই না? So that's why actually যদি আমরা বিভিন্ন কম্বিনেশন দেখি we can see 4 types of combination, তাই না? Source is Y,
and load is Y. In that case, this connection is known as YY connection. Source Y, load del. So this is Y del connection. Similarly, although these are not rare, source del, Y del, or source del load Y. So এগুলো যদি rare, therefore these connections are also possible. Okay? আচ্ছা, তো এখন আমি ডিটেইলে YY কানেকশনটা দেখাবো। আচ্ছা, এই জিনিসটা তো আপনারা জানেন যে আপনারা তো মাত্র দেখলেন যে অ্যাকচুয়ালি যে এই যে ভোল্টেজ সোর্সটাকে আমরা দেখাচ্ছি, থ্রি ফেজ ভোল্টেজ সোর্সটাকে বলছি এ এন বা এ প্রাইম, যে ভোল্টেজটাকে বলছি, এটা তো আসলে কি? এটা তো আসলে একটা কয়েল, তাই না? আসলে একটা কয়েল না এরকম, যেটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এক্সপিরিয়েন্স করছে, সে কারণে এটা অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, তাই না? সো জি ম্যাম। এটাকে যখন সাপোজ এই ভোল্টেজটাকে যখন আমি একটা লোডের সাথে কানেক্ট করব, যতক্ষণ পর্যন্ত লোডের সাথে কানেক্ট করছি না, ততক্ষণ পর্যন্ত এই ভোল্টেজটা সাপ্লাই থেকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজের মতো হচ্ছে, তাই না? এই সাপ্লাইটার সাথে যতক্ষণ পর্যন্ত কোনো লোড কানেক্ট করছি না, ততক্ষণ পর্যন্ত এখান থেকে তো কোনো কারেন্ট ফ্লো হবে না, হবে না ম্যাম। আচ্ছা, তো এই অবস্থাতে যখন এটার অ্যাক্রসে একটা ভোল্ট মিটার ধরবো, একটা ভোল্ট মিটার যদি ধরি, তাহলে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে গিয়ে ওপেন সার্কিট ভোল্টেজ, তাই না? আচ্ছা, আপাতত কোনো লোডের সাথে কানেক্টেড না। এখন যেই আমি এটাকে একটা লোডের সাথে, একটা ইম্পিডেন্সের সাথে কানেক্ট করে দিলাম, তখনই কি হবে? সার্কিটটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? কমপ্লিট হয়ে গেলে এখান থেকে একটা কারেন্ট ফ্লো হবে সাপোজ। আচ্ছা, কারেন্ট ফ্লো হচ্ছে, তো এখানে যে ওপেন সার্কিট ভোল্টেজটা যেটা ছিল, এখন এটা তো আসলে একটা আইডিয়াল সোর্স না, আইডিয়াল সোর্স যেটা অ্যাক্রসে ভোল্টেজে কোনো চেঞ্জ হচ্ছে না বা ওরকম কিছু, এটার কোনো ইম্পিডেন্স নাই, এরকম কিছু। আসলে তো এটা নন আইডিয়াল সোর্স, এটা তো আসলে একটা কয়েল আর কিছুই না, তাই না? এটার অ্যাক্রসে একটা ভোল্টেজ আছে, এই দুটো নোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ আছে, যেই এটা কারেন্ট সাপ্লাই দেওয়া শুরু করলো, এই কয়েলটার তো নিজস্ব কিছু ইম্পিডেন্স আছে, আছে না? ইয়েস ম্যাম। সো দ্যাটস ওয়াই কয়েলের ভেতরে একটা ড্রপ তৈরি হয়ে যাবে না? সো অ্যাকচুয়ালি আমি যদি এই সোর্সটাকে, প্র্যাকটিক্যাল সোর্সটাকে যদি আমি কনসিডার করি, তাহলে প্র্যাকটিক্যাল সোর্স অ্যাকচুয়ালি ক্যান বি মডেলড লাইক দিস। এইভাবে প্র্যাকটিক্যাল সোর্সটাকে মডেল করা যায়, একটা সাপ্লাই ভোল্টেজ যেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ অফ দ্য ভোল্টেজ সোর্স, এবং তার সাথে সিরিজে হচ্ছে কি ওই কয়েলটার ইম্পিডেন্স। আমি কি বোঝাতে পেরেছি? সো অনেক ক্ষেত্রেই দেখা যায় এই কয়েলের ইম্পিডেন্সটাকে ইগনোর করা হয়, কারণ এটা নেগলিজিবল ধরা হয় কম্পেয়ার টু দ্য লোড ইম্পিডেন্স। সো কখনো কখনো এই কয়েলের ইম্পিডেন্স যেটা জেড স্মল এস এখানে দেওয়া আছে, সেই ইম্পিডেন্সটা এই টপোলজিতে ড্র করা হয় না, সার্কিট অ্যানালাইসিস সময় মাঝে মাঝে এটাকে ইগনোর করা হয়, ঠিক আছে? ওকে, তবে আমরা যদি পুরোটুকু মানে প্র্যাকটিক্যালটা পুরোটুকু কনসিডারেশনে আনতে চাই, তো অ্যাকচুয়ালি উই ক্যান মডেল দিস সোর্স ভোল্টেজ as the open circuit voltage in series with the impedance of the coil. Okay, সবাই কি এটুকু বুঝেছেন? এখন এটা শুধুমাত্র এ প্রাইম নোডের অ্যাক্রসে ভোল্টেজ সোর্সের জন্য না, বিপি প্রাইমের জন্য একই রকম ভাবে মডেল করতে পারি, সিসি প্রাইমের জন্য একই রকম ভাবে মডেল করতে পারি। বলেন এইটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? কোশ্চেন আছে? বুঝতে পারছেন? আলভি, আলভি শারিয়ার,
ওকে, আর হামিমের কি অবস্থা? হামিম বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি, তবে লেকচার দেখতে হবে। কোশ্চেন থাকলে বলেন, জিনিসগুলো বোঝা জরুরি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, এভাবে সোর্সটাকে আমরা মডেল করলাম। ওকে, থ্রি ফেজ সিস্টেম যখন অ্যানালাইসিস করব, তখন অ্যানালাইসিস করা মানে, যেমন আমরা ডিসি সার্কিট অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করা মানে হচ্ছে কি বিভিন্ন কম্পোনেন্টে অ্যাক্রসের ভোল্টেজ বের করা, কম্পোনেন্টের ভিতর দিয়ে কারেন্ট কতটুকু যাচ্ছে সেটা বের করা, কম্পোনেন্টটা কিরকম পাওয়ার কনজিউম করছে সেগুলো বের করা, তাই না? সিমিলারলি থ্রি ফেজ সিস্টেম অ্যানালাইসিস করলেও আমাদের থ্রি ফেজ ভোল্টেজ, কারেন্ট এগুলো বের করতে হবে। তবে এখানে কিছু এক্সট্রা কিছু নতুন টার্ম আমাদেরকে শিখতে হবে। একটা জিনিস তো দেখেই ফেলেছি, সেটা হচ্ছে গিয়ে সাপ্লাই ভোল্টেজ গুলো, যেগুলো তিনটা ফেজ, একটা ম্যাক্সিমাম, এগুলো সোর্স ভোল্টেজ, এগুলোর ম্যাক্সিমাম ম্যাগনিটিউড সেম যদি ব্যালেন্সড হয়, ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু ফেজ গুলো হচ্ছে একটার সাথে 120 ডিগ্রি অ্যাপার্টে আছে, তাই না? আর প্র্যাকটিক্যাল কেস কনসিডার করলে সাপ্লাই ভোল্টেজ, শুধু সাপ্লাই ভোল্টেজ দিয়ে না দিয়ে সাথে সিরিজে একটা ইম্পিডেন্সও আমরা কনসিডার করব, ঠিক আছে? ইম্পিডেন্স যদিও নেগলিজিবল ভ্যালু, কিন্তু সিরিজে একটা ইম্পিডেন্স এটা কনসিডার করবো। সো এই পার্টটা হচ্ছে কমপ্লিটলি সোর্স সাইড। এবং থ্রি ফেজ লোডটা আবার ওয়াই কানেকশন, এখানে জাস্ট ওয়াই দিয়ে আমি এক্সপ্লেন করছি, পরে অন্য কিন্তু দেখাবো। সো লোডটা তো অ্যাজ ইট ইজ, লোড যেরকম থাকে, তিনটা লোড, তিনটা, এগুলোকে বলা হয় যেন কি, এক একটা ফেজের লোডকে কি বলা হয় জানি? ফেজ ইম্পিডেন্স। এক একটা ফেজের লোডকে বলা হয় ফেজ ইম্পিডেন্স, ঠিক আছে? দিস ইজ দ্য লোড সাইড, দিস ইজ দ্য সোর্স সাইড, ঠিক আছে? এবং সোর্সের সাথে লোডের যে কানেকশন গুলো, যে লাইন দিয়ে কানেকশন হচ্ছে, দেখেন দিস আর দ্য লাইন্স। ওয়াই কানেকশনে কয়টা লাইন্স লাগছে? চারটা লাইন লাগছে। একটা হচ্ছে গিয়ে সোর্সের এই প্রান্ত থেকে লোডের এ প্রান্ত, এর মাঝখানে যে লাইনটা কানেক্ট করা হয়েছে এটা একটা লাইন। আবার সোর্সের বি প্রান্ত থেকে লোডের ক্যাপিটাল বি প্রান্ত পর্যন্ত যে লাইন দিয়ে কানেক্ট করা হয়েছে সেটা। আর সোর্সের সি প্রান্ত থেকে লোডের সি প্রান্ত পর্যন্ত যে লাইনটা কানেক্ট করা হয়েছে সেটা। এগুলো সবই, এই লাইনগুলোকে বলা হয় লাইভ লাইনস। আর সোর্সের নিউট্রাল পয়েন্ট এবং লোডের যে নিউট্রাল পয়েন্টটা, তাদেরকে যেই লাইন দিয়ে কানেক্ট করা হচ্ছে সেই লাইনগুলোকে বলা হয় নিউট্রাল লাইন। বোঝা গেছে? লাইভ লাইন আপনার নাম নিশ্চয়ই শুনেছেন, আরেকটাকে বলা হয় নিউট্রাল লাইন। ওকে, কয়টা লাইভ লাইন্স আছে? ওয়াই কানেকশন কয়টা লাইভ লাইন্স চারটা আছে? লাইভ লাইন্স। চারটা লাইভ লাইন্স, তিনটা ম্যাম। তিনটা ম্যাম। ম্যাম তিনটা থাকে, একটা নিউট্রাল। তিনটা লাইভ লাইন থাকে আর একটা নিউট্রাল লাইন থাকে, ঠিক আছে, থ্রি ফেজে। ওকে, আচ্ছা। এবং এই লাইনগুলো দেখবেন অনেক প্রবলেমে, এই লাইনগুলো, এখানে লাইনে ইম্পিডেন্স দেওয়া আছে, অফকোর্স লাইনের তো, লাইনটাও তো একটা ওয়্যার, কপার ওয়্যার, ইট শুড হ্যাভ সাম ইম্পিডেন্স, তাই না? সো কিন্তু অনেক প্রবলেমই দেখবেন মাঝে মাঝে লাইন ইম্পিডেন্সটাকেও ইগনোর করা হয়। লোড ইম্পিডেন্সের তুলনায় লাইন ইম্পিডেন্স কম, এটা ধরে নিয়ে অ্যাজিউম করা হয়, এই অ্যাপ্রক্সিমেশন গুলো করা হয়, ঠিক আছে? ওকে, তো তার মানে সোর্সের সাথেও একটা ইম্পিডেন্স থাকতে পারে, আবার লাইনে একটা ইম্পিডেন্স থাকে, আর লোডে ইম্পিডেন্স তো অফকোর্স থাকবেই, লোডের ইম্পিডেন্স তো অফকোর্স থাকবেই। ওকে সবাই? আচ্ছা, এখন এই জিনিসগুলো বলা হয়ে গেছে, লোডটাও বলা হয়ে গেছে, লাইভ লাইন গুলো বলা হয়ে গেছে। ওকে, সিমিলারলি আমার এখানে কানেকশনটা কি বলেন তো? সোর্স সাইডটা কিভাবে কানেক্টেড?
এই ছবিটাতে সোর্স পার্টটা ওয়াই কানেকশন ওয়াই কানেকশন। তবে এখানে কিন্তু সোর্সের সাথে সিরিজে কোনো ইম্পিডেন্স দেওয়া নেই। যদি পরীক্ষায় বলতো না সোর্সের সাথে সিরিজ ইম্পিডেন্স আছে, তাহলে আমাকে এখানে একটা ইম্পিডেন্স সিরিজে দিয়ে দিতে হতো, এখানে আরেকটা ইম্পিডেন্স সিরিজে লাগিয়ে দিতে হতো, এখানে আরেকটা ইম্পিডেন্স সিরিজে লাগিয়ে দিতে হতো। এখানে লাইনেও কিন্তু ইম্পিডেন্স দেখানো হয়নি, হয়েছে? এখানে লোড না, সাইডটা হচ্ছে কি, এটা লোড সাইডটা ডেল কানেক্টেড না? ইয়েস ম্যাম সোর্সের এ পয়েন্ট নোডটা থেকে লাইনের এ নোডে একটা মানে সরি লোডের এ নোডটার সাথে কানেক্ট করা হয়েছে এই লাইনটা, কিন্তু এখানেও লাইনে কোনো ইম্পিডেন্স দেখানো হয়নি। যদি প্রবলেমসে বলা থাকে লাইনেও ইম্পিডেন্স আছে, তাহলে কিন্তু আমাকে এই ছবিটার মধ্যে এখানে ছবিটার মতো করে আঁকবো, সোর্সটা ওয়াই লোডটা ডেল, কিন্তু মাঝখানে এই ইম্পিডেন্স গুলো আমাকে দেখাতে হবে। তো লাইন ইম্পিডেন্স মানে তিনটা লাইনে ইম্পিডেন্স আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে লাইভ লাইন কটা, নিউট্রাল লাইন কটা? How many live lines and how many তিনটা neutral lines? তিনটা? লাইফ লাইন 3 live lines, yes. Neutral line? 9 9. No neutral line. কারণ নিউট্রাল থেকে নিউট্রালের ডেল কানেকশনে কোনো নিউট্রাল পয়েন্টই নেই, সো নিউট্রাল থেকে নিউট্রাল কানেক্ট করার কোনো মানে হয় না, তাই না? ওকে, আচ্ছা। সো আরেকটা হচ্ছে গিয়ে এখানে কিভাবে কানেক্টেড সোর্স সাইডটা? ডেল ডেল, লোডটাও ডেল। সোর্সের সাথে কোনো ইম্পিডেন্স দেওয়া আছে সিরিজে? না ম্যাম নাই। থাকলে আমাদের এদের সাথে প্রতিটার সাথে সিরিজে একটা ইম্পিডেন্স কনসিডার করতে হতো, তাই না? এখানে Yes, লাইনের ইম্পিডেন্স দেওয়া আছে, না থাকলে এটা কনসিডার করতে হতো। আর লোডের ইম্পিডেন্স তো দেওয়াই আছে, তাই না? আর এটা সোর্স সাইডটা ডেল কানেক্টেড, লোড সাইডটা ওয়াই কানেক্টেড না? এখানেও সোর্স ইম্পিডেন্স নাই, থাকলে আমি এইভাবে দিয়ে দিতাম। লাইনে ইম্পিডেন্স দেখানো নাই, থাকলে আমার এইভাবে দিয়ে দিতে হতো, ঠিক আছে? ওকে, সো 4 ধরনের কানেকশনটা কিরকম হতে পারে, এবং এই কানেকশনে দেখেন কয়টা লাইভ লাইন কয়টা নিউট্রাল লাইন এই ডেল্টন কানেকশনে? কোনো নিউট্রাল লাইন আছে? না নো। লাইভ লাইন আছে না 3টা এখানে? লাইভ লাইন আছে 3টা লাইভ লাইন বাট নো নিউট্রাল লাইন। শুধুমাত্র ওয়াই ওয়াই কানেকশনের ক্ষেত্রে নিউট্রাল লাইন থাকার পসিবিলিটি আছে, কিন্তু অন্য ধরনের কানেকশনে নিউট্রাল লাইন থাকে না। ওকে, আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, কিছু নতুন নতুন টার্ম শিখবো আমরা, যেমন ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ ইম্পিডেন্সের কথা তো অলরেডি বলেই দিলাম, ঠিক আছে? তারপর বিভিন্ন ধরনের কানেকশন যদি থাকে সেখান থেকে ফেজ ভোল্টেজের সাথে লাইন ভোল্টেজের রিলেশনশিপ কি, লাইন কারেন্টের সাথে ফেজ কারেন্টের রিলেশনশিপ কি, সেই রিলেশনশিপ গুলো আমরা একটু অবজার্ভ করব। তারপর 3 ফেজ সার্কিটে কিভাবে সলভ করা যায় এগুলো দেখব। ওকে, সো ডোন্ট মিস দ্য নেক্সট ক্লাস। সো আজকে এতটুকু পর্যন্ত। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। কারো যদি কনফিউশন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন এখন। We have 3 minutes left.